ये सिर्फ एक नाम का बदलाव नहीं था, बल्कि आसमानी शक्ति का संकल्प था। মানে এটা শুধু একটা নাম বদলানোর ঘটনা ছিল না। না, এটা ছিল আকাশে নিজেদের শক্তি প্রতিষ্ঠা করার একটা দৃঢ় সংকল্প। আর এই একটা কথাই যেন একটা গোটা দেশের আকাশ ছোঁয়া স্বপ্নের শুরুটা বলে দেয়। তো আজ আমরা ঠিক এই জার্নিটাকেই দেখব, ভারতীয় বায়ুসেনার ৭৫ বছরের এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প। ভাবুন একবার, সেই বিশ্বযুদ্ধের পরকার প্রপেলার বিমান থেকে শুরু করে আজকের এক আধুনিক অ্যারোস্পেস সুপার পাওয়ার হয়ে ওঠার কাহিনী। এই পুরো গল্পটা আমরা কয়েকটা পর্বে ভাগ করে দেখব। প্রথমে জানব কিভাবে এই শক্তির জন্ম হল, তারপর দেখব কেন গতির প্রয়োজন হল, এরপর আসবে নিখুঁত নিশানার যুগ, আর তারপর নাগাল আর আধিপত্যের কথা। শেষে থাকবে একটা নতুন ডকট্রিন আর ২০৪৭ সালের ভিশন। তো চলুন শুরু করা যাক একদম গোড়া থেকে। প্রথম পর্ব, একটা শক্তির জন্ম, মানে নতুন এক প্রজাতন্ত্রে প্রোপেলার থেকে জেটের যুগে পা রাখা। আচ্ছা, দিনটা ছিল ২৬শে জানুয়ারি ১৯৫০। ঠিক যেদিন নামের আগে থেকে রয়্যাল শব্দটা সরে গেল, সেদিন থেকেই যেন ইন্ডিয়ান এয়ারফোর্সের সত্যিকারের আত্মপ্রকাশ ঘটল। শুরুর দিকে হাতে ছিল কি? সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পুরনো পিস্টন ইঞ্জিনের ব্রিটিশ টেম্পেস্ট আর স্পিটফায়ার। কিন্তু প্রজাতন্ত্র হওয়ার সাথে সাথেই একটা অবিশ্বাস্য টেকনোলজিক্যাল লিপ। ভাবা যায়, রাতারাতি ফরাসি উড়াগান আর ব্রিটিশ ভ্যাম্পায়ার জেট কিনে ভারত হয়ে উঠল এশিয়ার প্রথম জেট ফাইটার শক্তি। কি অসাধারণ একটা এই টাইমলাইনটা দেখলে পুরো ছবিটা আরও পরিষ্কার হবে। দেখুন, ৫০-এর দশকে জেট যুগের শুরু, এরপর ৭০-এর দশকে এলো সুপারসনিক এরা, ৯০-এর দশকে ফোকাস গেল প্রিসিশন বা নির্ভুলতার দিকে, আর এখন একেবারে একটা নতুন ডকট্রিন। মানে প্রত্যেকটা দশকই যেন এক একটা বড়সড় পরিবর্তনের গল্প বলে। এবার আসি দ্বিতীয় পর্বে, দ্য নিড ফর স্পিড, মানে সংঘাত থেকে শিক্ষা নিয়ে সুপারসনিক যুগে ঝাঁপ দেওয়া। আসলে ১৯৬২ আর ৬৫ সালের যুদ্ধগুলো একটা কঠিন সত্যি শিখিয়ে দিয়েছিল, আর তা হল আকাশে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে গেলে স্পিড মানে গতির কোনো বিকল্প নেই। কিন্তু প্রশ্নটা হলো, যুদ্ধের এত বড় ধাক্কা খাওয়ার পর একটা দেশ কিভাবে নিজের আকাশকে সুরক্ষিত করতে পারে, বিশেষ করে যখন চারপাশের পরিস্থিতি বেশ উত্তপ্ত? উত্তরটা ছিল একটাই, গতি। আর সেই গতির অপর নাম ছিল MiG-21, সোভিয়েত ইউনিয়নের তৈরি। এটাই ছিল ভারতের প্রথম সুপারসোনিক ফাইটার, মানে শব্দের চেয়েও দ্রুত গতিতে উড়তে পারত। আর এই MiG-21-এর যা ইম্প্যাক্ট ছিল তা এক কথায় অবিশ্বাস্য। ১৯৭১-এর যুদ্ধে আকাশের দখল পুরোপুরি নিজেদের হাতে নিয়ে আসে এই বিমান। একটার পর একটা পাকিস্তানি জেটকে ধ্বংস করা থেকে শুরু করে ঢাকায় পাকিস্তানি সেনাকে সারেন্ডার করতে বাধ্য করা, সবকিছুতেই এর ভূমিকা ছিল বিশাল। এটাই প্রমাণ করে দিয়েছিল যে স্পিড একাই একটা যুদ্ধের ভাগ্য বদলে দিতে পারে। বেশ, এরপর এলো তৃতীয় পর্ব, দি এজ অফ প্রেসিশন, মানে নির্ভুলতার যুগ। একটা সময় এলো যখন শুধু দ্রুত হওয়াই যথেষ্ট ছিল না, যুদ্ধের কৌশল বদলে যাচ্ছিল, আর তার সাথে তাল মেলাতে দরকার ছিল নিখুঁত নিশানার। আর এই নতুন যুগের পেছনে যে প্রযুক্তিটা ছিল তার নাম ফ্লাই বাই ওয়্যার। ব্যাপারটা সহজ করে বললে এটা এমন একটা সিস্টেম যেখানে পাইলটের কমান্ডার তারের মাধ্যমে না গিয়ে ইলেকট্রনিক সিগন্যাল হিসেবে যায়, আর এর ফলেই ফাইটার জেটগুলো হয়ে ওঠে অনেক বেশি নিখুঁত আর অ্যাজাইল। তো এই যে নিখুঁত নিশানার দরকার পড়ল, তার উত্তর হিসেবে এলো ফরাসি মিরাজ 2000। এটা শুধু ফাস্টই ছিল না, এটা ছিল সার্জিক্যালি প্রিসাইজ, মানে একদম পিন পয়েন্ট অ্যাটাক করতে পারত। এর আসল ক্ষমতাটা কবে দেখা গেল জানেন? 1999-এর কার্গিল যুদ্ধে। ভাবুন, কার্গিলের ওই দুর্গম পাহাড়ে লুকিয়ে থাকা শত্রুদের বাংকারে মিরাজ ২০০০ থেকে ছোড়া লেজার গাইডেড বোমাগুলো যখন আছড়ে পড়ছিল, ওটাই যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছিল। এরপর চতুর্থ পর্ব, রিচ অ্যান্ড ডমিনেন্স, মানে নাগাল এবং আধিপত্য। ২১ শতকে এসে স্ট্র্যাটেজিটা বদলে গেল। এখন দরকার এমন এক শক্তি যার নাগাল হবে ভারত মহাসাগর থেকে হিমালয় পর্যন্ত। আর এই যুগের পোস্টার বয় ছিল সুখোই Su-30 MKI। এটাকে শুধু একটা ফাইটার জেট বললে কিন্তু ভুল হবে। এটা ছিল আসলে একটা উড়ন্ত কমান্ড সেন্টার, যেটা বহু দূরে গিয়ে হামলা চালাতে পারত আর গোটা ব্যাটলফিল্ডকে কন্ট্রোল করতে পারত। এর রেঞ্জ ছিল পুরো ভারতীয় উপমহাদেশ জুড়ে। সঙ্গে ছিল অ্যাডভান্সড রেডার আর ব্রাহ্মোস ক্রুজ মিসাইলের মতো মারাত্মক অস্ত্র। এই কম্বিনেশনটা টেকনোলজির দিক থেকে ভারতীয় বায়ুসেনাকে এই অঞ্চলের বাকিদের থেকে কয়েক দশক এগিয়ে দিয়েছিল। আচ্ছা, এবার আসি পঞ্চম পর্বে, আ নিউ ডকট্রিন। এটা হলো রক্ষণাত্মক মানসিকতা থেকে বেরিয়ে এসে একটা প্রোঅ্যাক্টিভ পাওয়ার হিসেবে আত্মপ্রকাশ। আর এটাকেই বলা যেতে পারে ইন্ডিয়ান এয়ারফোর্সের ইতিহাসের সবচেয়ে বড় ফিলোসফিক্যাল শিফট। এখানে দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে।
আগে এয়ারফোর্সের অ্যাপ্রোচটা ছিল ডিফেন্সিভ মানে আত্মরক্ষামূলক, কিন্তু এখনকার ডক্ট্রিন হল স্ট্রাইক অ্যান্ড পাওয়া মানে প্রয়োজনে আগে গিয়ে আঘাত করা এবং নিজের শক্তি প্রদর্শন করা। এটা এক কথায় একটা মৌলিক পরিবর্তন। আর এই নতুন ডক্ট্রিনের সবথেকে বড় প্রমাণ কি? বালাকোট এয়ার স্ট্রাইক। ওটাই ছিল টার্নিং পয়েন্ট। পুলওয়ামা হামলার জবাবে ইন্ডিয়ান এয়ারফোর্স দেশের সীমান্ত পেরিয়ে পাকিস্তানের ভেতরে ঢুকে জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়ে এসেছিল। এটাই দুনিয়াকে নতুন ভারতের বার্তা দিয়েছিল। আর এই নতুন অ্যাটিটিউডকে সাপোর্ট করার জন্য ফ্লিটকেও ঢেলে সাজানো হয়েছে। একদিকে ফ্রান্সের রাফায়েল তো অন্যদিকে ভারতের নিজস্ব তেজস, আবার এয়ার ডিফেন্সের জন্য রাশিয়ার S-400 আর অ্যাটাকের জন্য আমেরিকার অ্যাপাচি আর চিনুক হেলিকপ্টার। মানে চারদিক থেকে একটা ব্যাপক মডার্নাইজেশন চলছে। এবং সবশেষে আমাদের শেষ পর্ব, ভিশন ফর অ্যান এরোস্পেস সুপার পাওয়ার, অর্থাৎ ভবিষ্যতের দিকে তাকানো। 2047 সালে যখন ভারত স্বাধীনতার 100 বছর পূর্ণ করবে, তখন ইন্ডিয়ান এয়ারফোর্সের লক্ষ্যটা ঠিক কী হবে? ভবিষ্যতের ব্লুপ্রিন্টটা মূলত 3টে পিলারের ওপর দাঁড়িয়ে। 1. স্টেলথ টেকনোলজি, মানে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে AMCA নামের এমন ফাইটার বানানো যা শত্রু র্যাডারে প্রায় অদৃশ্য থাকবে। 2. ড্রোন ওয়ারফেয়ারে মাস্টার হয়ে ওঠা, যেমন লয়াল উইংম্যান বা সোয়ার্ম ড্রোন টেকনোলজি। আর 3 নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজেকে ইন্ডিয়ান এয়ার অ্যান্ড স্পেস ফোর্সে রূপান্তরিত করা, মানে শুধু আকাশ নয়, মহাকাশেও ভারতের স্বার্থ রক্ষা করা। তাহলে দেখুন, 1950-এর সেই সাধারণ প্রপেলার বিমান থেকে শুরু করে 2047-এর স্পেস ওয়্যারফেয়ারের স্বপ্ন, এই পুরো জার্নিটা আসলে শুধু ইন্ডিয়ান এয়ারফোর্সের নয়, এটা ভারতের আত্মবিশ্বাস আর উত্থানেরও এক জীবন্ত ইতিহাস। আচ্ছা, এতক্ষণ তো আমরা মেশিনের গল্প বললাম, কিন্তু এই গল্পটা তাদের সম্পর্কে কি বলে যারা এই মেশিনগুলো চালায়? আসলে এটা শুধু লোহা বা প্রযুক্তির গল্প নয়, এটা সেই সব পাইলট, সেই সব ইঞ্জিনিয়ারদের অদম্য ইচ্ছাশক্তি আর সাহসের গল্প, যারা তেরঙ্গাকে সবসময় সবার উপরে রাখার জন্য নিজেদের সবকিছু বাজি রাখতে পারে।